হেই হাই, আমি সাগর আহমেদ। আজকে তোমাদের মাঝে আসি। আমি এসএসসির কেমিস্ট্রির চ্যাপ্টার 4 অর্থাৎ পিরিয়ডিক্যাল টেবিল পর্যায় সারণীর উপরে আজকে একটা ক্লাস নেব। তো এই ক্লাসটা নেওয়ার আগে আমি দেখতে পাচ্ছি আমাদের অনলাইনে যুক্ত আছে যারা আমার স্টুডেন্ট যে হোক না কেন, তোমরা দ্রুত আকারে তোমাদের এই আমাদের অনলাইন ক্লাসটা অন্যদের মাঝে শেয়ার করে দাও। তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবো অবশ্যই। তোমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো, তোমাদের নিজস্ব প্রোফাইল ফেসবুক প্রোফাইলেও শেয়ার করতে পারো। আমাদের মাঝে এখন উপস্থিত আছে অনলি 2 ম্যান। আমি তো যাই হোক, আজকে একটু গরমের জন্য আবহাওয়ার কারণে চেহারাটা এই অবস্থা। তো এটা কোনো ব্যাপার না, তোমরা দ্রুত আকারে তোমাদের এই ক্লাসটা অনলাইনে শেয়ার করে দাও। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনাকে অনেক সুন্দর লাগছে। না মানে আজকে আমাদেরকে সুন্দর লাগছে না, কারণ আমি অনলাইনের মধ্যে আমি নিজে ঘেমে রয়েছি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা দ্রুত আকারে তোমাদের ক্লাসটাকে অন্যদের মাঝে শেয়ার করে দাও, যাতে অন্যরা তোমাদের এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। তো যাই হোক, আমরা এখন মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা মূলত আমরা তোমাদের আজকে পিরিয়ডিক্যাল টেবিল অর্থাৎ পর্যায় সারণীর উপরে ক্লাস নেব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে লাস্ট ফিনিশিং করবা, কোনো ব্যাপার না। তো আমরা এই যে পিরিয়ডিক্যাল টেবিল মানে আছে পর্যায় সারণী। দেখো, একটা পর্যায় সারণীতে 118টা মৌল রয়েছে। এই 118টা মৌল তৈরি করতে কোন মৌলের পরে কোন মৌল বসবে, এই যে একটা ধারাবাহিকতা রয়েছে, এই ধারাবাহিকতা ভাবে এই মৌলগুলোকে এইভাবে সাজায় একটার পরে একটা দেখাচ্ছে। সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, সোডিয়ামের নিচে আছে পটাশিয়াম। হ্যাঁ, এই যে একটা ধারাবাহিকতা রয়েছে, এই ধারাবাহিকতা অর্জনের জন্য বা এই ধারাবাহিকভাবে লিখতে অনেক সময় লেগেছে। মানে হাজার হাজার বিজ্ঞানীর জীবনের বিনিময়ে আমরা এই পিরিয়ডিক্যাল টেবিলটা পেয়েছি। তো পিরিয়ডিক্যাল টেবিলের যে ইতিহাস, ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক্যাল টেবিল, এই ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1789 সালে বিজ্ঞানী ল্যাবোইসিয়ে এ মাত্র কয়েকটা মৌল নিয়ে কাজ করে, 32টা মৌল। এ সর্বপ্রথম মৌলিক পদার্থের ভিত্তিতে পিরিয়ডিক্যাল টেবিলটা তৈরি করে। এই মৌলিক পদার্থকে ও তখন এটাকে ভাগ করে দুইটা ক্যাটাগরিতে, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু। এই দুইটা ক্যাটাগরির উপরে ল্যাবোইসিয়ে 1789 সালে পিরিয়ডিক্যাল টেবিল একটা তৈরি করে। তার কিছুদিন পরে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইন এই ব্যক্তিটা আবিষ্কার করে ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র বলতে কি বোঝো? ত্রয়ী সূত্র বলতে বোঝায় যে কোনো দুইটা মৌলের গড় আছে মাঝখানেরটা সমান। যে কোনো দুইটা মৌলের গড় আছে মাঝখানেরটা সমান। তো আমরা এই ত্রয়ী সূত্র নিয়ে আর একটু আলোচনা করব, কোনো সমস্যা নেই। তো দেখা যাক, আমি একটু করে ত্রয়ী সূত্র বলি। এখানে আছে তোমরা যদি দেখো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটা মৌলে এই যে ক্লোরিনের ভর আর এই আয়োডিনের ভর যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে মাঝখানে ব্রোমিনের ভরে পাবো আমরা। এটাকে বলে ত্রয়ী সূত্র। মানে একটা একই গ্রুপের মধ্যে যে কোনো দুইটা মৌলের, একটা উপরে একটা নিচে, মাঝখানেটা সমান হবে কি, এই দুটোর ভরের গড় করলে মাঝখানেটা সমান হবে। গড় কিভাবে করব? ক্লোরিনের ভর যত 35.5 এবং আয়োডিনের ভর যত, এই দুইটা আমরা অবশ্যই যোগ করব। যোগ করে এই দুইটার গড় করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু দুইটা উপাদান, গড় করলে মাঝখানে ব্রোমিনের এসে ভরের সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, এটাকে বলা হয় ত্রয়ী সূত্র। এটা দিয়েছে কে? বিজ্ঞানী ডোবেরাইন। বিজ্ঞানী নিউল্যান্ড এই বেচারি 1864 সালে অষ্টক সূত্র আবিষ্কার করে। অষ্টক সূত্র নিয়মটা কি? অষ্টক সূত্র আর অষ্টকের নিয়ম এই দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, অষ্টক সূত্র আর অষ্টকের নিয়ম এই দুইটা সূত্র আলাদা। বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 সালে বলে যে পরমাণু সমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রত্যেকটা অষ্টক মৌলের মধ্যে একটা মিল পাওয়া যায়। বা এটা না, মেন্ডেলিভ বলেছে যে পরমাণুগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের ভরের পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়। এ বলেছে কে? মেন্ডেলিভ কি বলেছে? পরমাণুগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ তাদের ভর সংখ্যা চেঞ্জের সাথে সাথে পরিবর্তন হয়। বিজ্ঞানী মোসলে হেনরি বলেছে না, ভরের সংখ্যা চেঞ্জের সাথে সাথে না, আসলে
পারমাণবিক সংখ্যার পরিবর্তনের সাথে সাথে মৌলের ভর এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, তাহলে মেন্ডেলিক কি বললো? মেন্ডেলিক বলছিল পারমাণবিক ভরে অনুযায়ী সাজালে একটা পর্যায়ক্রমে এগুলো ধর্মের পরিবর্তন ঘটবে। কিন্তু বিজ্ঞানী মোসরে হেনরি কি বলেছে? মোসরে হেনরি বলেছে না, পারমাণবিক সংখ্যার পরিবর্তনের সাথে সাথে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটবে। এখন এই যদি আমাদের হয় পিরিয়ডিক্যাল টেবিলের অতীত ইতিহাস, তো আমরা একটু পিরিয়ডিক্যাল টেবিলটা একটু আলোচনা করব। পিরিয়ডিক্যাল টেবিলটা আসলে কেমন, আমি এটা মুছে দিই। পিরিয়ডিক্যাল টেবিল আসলে এর দুইটা ক্যাটাগরি হচ্ছে এরকম। পিরিয়ডিক্যাল টেবিল যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি তাহলে দেখব এখানে আছে এই যে এরকম রয়েছে। এটা আছে গ্রুপ 1, গ্রুপ 1, গ্রুপ 1। আর এই যেখানে এরকম রয়েছে, এখানে দেওয়া হয়েছে, এটার নাম আছে গ্রুপ 2। আচ্ছা, এই দুটো আছে এস অরবিটাল, এস অরবিটাল। আচ্ছা, এবার এখানে এরকম দেওয়া রয়েছে আর ম্যাগনেসিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে এরকম দেওয়া রয়েছে। আচ্ছা, এবার এখানে আছে এরকম দেওয়া রয়েছে, এখানে 13 থেকে শুরু হয়েছে, এখানে আছে 13, এটা কি ঠিক আছে? 3, 4, ঠিকই তো আছে। এটা হচ্ছে আরো একটা ঘাট উপর থেকে হবে, তাহলে এখান থেকে এরকম যাবে। এখানে 13 হবে, 14, এখানে 15, এখানে আছে 16, এখানে আছে 17, আর এখানে রয়েছে 18। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি এখানে আছে এটা পর্যায় 1, পর্যায় 1, পর্যায় 1 মানে সিরিজ 1, এর সিরিজ 2, সিরিজ 3, সিরিজ 4, আর আছে সিরিজ 5, সিরিজ 6, একটা আছে 7। আচ্ছা, সিরিজ 7। তো পর্যায় সারণীর এই যে এখানে 3 রয়েছে, 3 থাকতে পারে এখানে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12টা গ্রুপ এখানে রয়েছে। ঠিক আছে, ছোট ছোট করে রয়েছে, এরকম রয়েছে। আচ্ছা, এই যদি হয় এটা পর্যায় সারণী, পর্যায় সারণী এরকম দেখো, পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে, এটা আছে বাম, এটা আছে ডান। পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে যে আনুভূমিক রেখাগুলো রয়েছে, কলমগুলো রয়েছে, আনুভূমিক কলমগুলো রয়েছে, আনুভূমিক সারিগুলো রয়েছে, সেগুলোকে বলা হয় কি? শ্রেণী বা পর্যায়। ঠিক আছে। আচ্ছা, পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে যে আনুভূমিক রেখাগুলো রয়েছে, ঘরগুলো রয়েছে, আনুভূমিক ঘর মানে এই যে পাশাপাশি ঘর রয়েছে, এগুলোকে বলা হবে পর্যায়। পর্যায় কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা পর্যায় রয়েছে। এবং এই যে এই পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে যেই উপর নিচে যে ঘরগুলো রয়েছে, উপর নিচে, একদম উপর নিচে, হ্যাঁ, এবং খাড়া বরাবর অর্থাৎ কলাম বরাবর যে ঘরগুলো রয়েছে সেগুলো বলে গ্রুপ। তাহলে আমরা পর্যায় পেলাম কয়টা? 7টা পর্যায়। এদিকে গ্রুপ আছে কয়টা? এরকম 18টা গ্রুপ রয়েছে। ঠিক আছে, তার মধ্যে প্রথম 2টা গ্রুপ কে বলবে এস অরবিটাল, আর 3 থেকে 12 অর্থাৎ
এই কয়টা গ্রুপকে বলবে হচ্ছে ডি ব্লক বা ডি অরবিটাল। আর এই যে 13 থেকে 18 এগুলোকে বলবে হচ্ছে পি অরবিটাল। পি অরবিটাল, পি ব্লক। আর এই যে নিচে নিচে কিছু মৌল আছে, 15টা মৌল আছে, এই 15টা মৌলকে বলবে এফ ব্লক বা এফ অরবিটাল। ঠিক আছে, তাহলে আমরা দেখি, দেখো পর্যায় সারণীর এই যে প্রথম এস ব্লকে কয়টা মৌল রয়েছে মোট মিলে। এস ব্লকে আসলে এই যে 18, এই 18 এখানে হিলিয়াম মৌল হবে। ঠিক আছে, এই হিলিয়াম মৌলটা যদিও লাস্টে গ্রুপ এখানে রয়েছে, কিন্তু হিলিয়ামটা আসলে কোন ব্লকের মৌল? এস ব্লকের মৌল। তাহলে এস ব্লকের মোট মৌল কয়টা? এদিকে 7টা, এখানে 7টা, তাহলে মোট মিলে কয়টা কয়টা মৌল? 14টা মৌল। ঠিক আছে, 14টা মৌল। কিন্তু হিলিয়াম এখানে হওয়ার কথা, কিন্তু এখানে না দিয়ে হিলিয়ামকে 18 এই পি ওখানে পাঠানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এই ব্লকে যদি হিলিয়ামটা আসলে এখানে থাকার কথা ছিল, তাহলে এখানে মোট মৌল কয়টা হবে? এদিকে 1 2 3 4 5 6, আর এদিকে 1 2 3 4 5 6, 6 সব 36, অর্থাৎ পি ব্লকের মৌল হচ্ছে 36টা। কিন্তু এই হিলিয়াম কিন্তু আসলে এখানে নেই, হিলিয়ামটা এখানে রয়েছে এস ব্লকে। ডি ব্লকের মৌলসমূহ কয়টা হবে? ডি ব্লকের মৌলসমূহ অনেকগুলো হবে। এই যে ডি ব্লকের 3 এখানে 5 আর এই 7, এই 6 আর এই 7, এই 6 আর 7 এর মধ্যে এফটা ঢুকে যাবে। 3 নাম্বার গ্রুপের মৌল হচ্ছে 32টা, আর সবগুলো কয়টা রয়েছে? 4টা করে রয়েছে, 1 2 3 4। কিন্তু এই 3 নাম্বার মৌলের মধ্যে ব্লকের মধ্যে এখানে 15টা এখানে ঢুকে যাবে, ঢুকে গেলে মোট মিলে 32টা হবে। ঠিক আছে, 15 15 30, আর এখানে 1 2 32। তাহলে এই যে 3 নাম্বার গ্রুপের মৌল কয়টা? 32টা। আসার মতো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন তোমাদের দেখতে হবে এই যে এস গ্রুপ 1 এর মৌলগুলো কি কি? গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে আছে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে ফ্রান্সিয়াম। এই টাইপের মৌলগুলো হয়। গ্রুপ 17 মৌলগুলো কি কি? গ্রুপ 17 মৌল হচ্ছে ফরিদার, কাকার, বাড়ি, আমি, একতারা, আনতে শুনেছি। ঠিক আছে, এনেছি। তো এরকম গ্রুপ 16 মৌলগুলো কি কি? গ্রুপ 16 আছে ওর, এস, এসসি তে পড়তে লাগবে। ঠিক আছে, ওর এসএসসি তে পড়তে লাগবে। আচ্ছা, গ্রুপ 13 মৌলগুলো কি? অ্যালুমিনিয়াম, তারপরে সরি এখানে আছে বিমান, এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। ঠিক আছে, এখানে ইরিডিয়াম হয়। আর যার নিচে হবে 14 মৌলগুলো কি? প্রথমে বোরন, 14 হচ্ছে কার্বন, কেমনে সে জীবনে সুনাম পাবে, এসএন। আচ্ছা, পিবি, প্ল্যাডিয়াম। তাহলে 15 মৌলগুলো কি? নিপা এসে সব বিষ খেয়ে ফেললো, বিসমাস। আচ্ছা, এই হয়েছে মূলত এখানে হিলিয়াম। আমি যদি এটা একটু হিসাব করি, তাহলে দেখো এখানে মূল হচ্ছে কি কি রয়েছে? হাসি, নিয়ন, তারপরে আর্গন, তারপরে এখানে হাসিনা আর্মি ক্যাম্পে যাবে রক্ত আনতে, রোডন। ঠিক আছে, এই মূলত একটা পর্যায় সারণী আমি তোমাদের ছড়া আকারে দিয়ে দিয়েছি তোমাদের বইতে। এই ছড়া যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তোমরা এটা অনেকটা পারবা। তো দেখো গ্রুপ 1 এই মৌলগুলোকে বলা হয় ক্ষার মৌল। ক্ষার মৌল মানে কি? ক্ষার মৌল এটা গ্রুপ 1 এর মৌলগুলো, এগুলো পানির সাথে বিক্রিয়া করে বা যে কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে। ঠিক আছে, আচ্ছা দেখো ক্ষার মৌলের মধ্যে এইগুলো সবই ক্ষার ধাতু। এগুলো সবই কি? এই গ্রুপ 1 এর মৌলসমূহ হচ্ছে ক্ষার ধাতু। কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার হাইড্রোজেন তো ক্ষার ধাতু না, হাইড্রোজেন তো একটা গ্যাস। তোমার এখন মনে রাখতে হবে হাইড্রোজেন একটা গ্যাস, কিন্তু
হাইড্রোজেন গ্যাস হওয়া সত্ত্বেও গ্রুপ ওর ইলেকট্রন বিন্যাস কত? আমরা ইলেকট্রন বিন্যাস তৃতীয় অধ্যায় পড়েছি। হাইড্রোজেনের সেই ইলেকট্রন আছে কয়টা? হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা। তাহলে ইলেকট্রন বিন্যাস কত আসবে? 1s1। যেহেতু আছে এই এস ব্লকের মৌলক, এই জন্য এটাকে এস ব্লকে রাখা হয়। যদিও সে ক্ষার না, কিন্তু গ্যাস, কিন্তু ও এস ব্লকে রাখা হয়। এবার 2 নাম্বার যে গ্রুপটা আছে সেটার নাম হচ্ছে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি হবে এখানে। আচ্ছা, শ্বশুর বাড়ি রাখো, শ্বশুর বাড়ি রাখো। তো এখানে আচ্ছা, তাহলে দেখো এখানে হিলিয়াম, আমরা অনেকে বলতে পারি যে স্যার হিলিয়াম তো দেখা যাচ্ছে একটা হিলিয়াম তো এস ব্লকের মৌল, কিন্তু হিলিয়ামকে কেন এই যে পি ব্লকে রাখা হলো? কারণ হচ্ছে হিলিয়াম, দেখো হিলিয়ামের কিন্তু ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2। যেহেতু এখানে 2, সেহেতু আসলে এ থাকার কথা কোন ব্লকে? এস ব্লকে, কিন্তু থাকবে হচ্ছে কত? এস এ পি ব্লকে। ঠিক আছে, পি ব্লকে থাকবে। আচ্ছা, এই বিস্তারিত ব্যাখ্যা আমি পরবর্তীতে দিচ্ছি তোমাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ 1 এর মৌলসমূহ কয়টা? 7টা। গ্রুপ 2 এর মৌলসমূহ কয়টা? 6টা। গ্রুপ 13 থেকে 17 মৌলসমূহ কয়টা? 6টা করে। আর গ্রুপ 18তে আবার মৌলসমূহ কয়টা? 18টা। তো আমরা এই হচ্ছে পর্যায় সারণী, একটা সিম্পল একটা আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন দেখো পর্যায় সারণীর আচ্ছা দেখো পর্যায় সারণী এই যে দুইটা এখানে বলছিলাম দুইটা স্তর থাকবে, এই দুইটার মধ্যে 15টা মৌল থাকবে। মানে এই ব্লকের এই সিরিজের মধ্যে 15টা মৌল থাকবে, এই সিরিজের মধ্যে 15টা মৌল থাকবে। তো উপরে সিরিজের নাম আছে ল্যান্থানাইট, ল্যান্থানাইট, ল্যান্থানাইট। আর নিচেরটার নাম আছে অ্যাক্টিনাইট, অ্যাক্টিনাইট। তো ল্যান্থানাইটের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা আছে 57 থেকে 71 পর্যন্ত। আচ্ছা, এই যে অ্যাক্টিনাইট সিরিজের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা আছে কত? 89 থেকে 103 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহ এখানে রয়েছে। তো এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, এগুলো একটু সহজ টাইপের। ঠিক আছে, তো আমরা একটু দেখা যাচ্ছে একটু বাইরের দিকে আলোচনা করব। এখন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সেই মৌলের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব দেখা যাক। আমরা একটু চেষ্টা করব। এটা একটু জায়গা মতন খেয়ে ফেলছে, তো যাই হোক কোনো ব্যাপার না। বোরিংতা ফিল করছে আমি বুঝতে পারছি, কিন্তু দেখো তোমাদের একটা মৌলের কিভাবে আমরা একটা মৌলের পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করব। দেখা যাচ্ছে একটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি আমরা। সোডিয়াম আছে 11 ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে কত? 1s2, 2s2, 2p6, তারপর কত আসবে? 10 আর 11, তারপর কত? 3s1। এখন দেখো এই যে মৌলটা সব থেকে বড় যে কোয়ান্টাম সংখ্যা, মানে সব থেকে বড় যে এন এর মান, এন হচ্ছে এইগুলা, ঠিক আছে, এল হচ্ছে এই মাঝখানে এস পি ডি এফ, এগুলো হচ্ছে এল এর মান। আর এই যে সামনের এই যে সংখ্যা দেখছো এগুলো হচ্ছে এন এর মান। এন এর মান যেখানে সব থেকে বেশি সেটা আছে তার পর্যায়। তাহলে এই মৌলটা কোন পর্যায়ের মৌল? এটা হচ্ছে পর্যায় কত? পর্যায় হচ্ছে এটার পর্যায় হচ্ছে কত? 3। আচ্ছা, আমি যদি এখন তোমাদের সালফারের বলি, সালফার কত? 16। তা আমরা যদি সালফার ইলেকট্রন বিন্যাস করি তাহলে সালফার আছে 1s2, 2s2, 2p6, তারপরে কত? 3s2, তারপরে কত? 3p কত? 10, আর এখানে কত? 2, আর এখানে 4, তাই তো? আচ্ছা, তো দেখো এই যে এর সব থেকে বড় এন এর মান কত? 3। এই জন্য এর পর্যায় কত? পর্যায় 3, পর্যায় 3। এখন আমরা যদি পর্যায় জানতে পারি তাহলে দেখো এখন গ্রুপ নির্ণয় করতে হবে, তাই না? তাহলে গ্রুপ নির্ণয় করতে হলে তোমাকে যে বিষয়টা সবচেয়ে আগে দেখতে হবে, সেইটা গ্রুপে যদি তোমাদের কোনো একটা গ্রুপে সর্বশেষ এস এর মধ্যে যায়, ইলেকট্রন বিন্যাস করার পরে এস এর মধ্যে যদি ইলেকট্রন যায়, তাহলে এই এস এর মধ্যে যে ইলেকট্রনটা থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আচ্ছা,
কোন একটা ইলেকট্রন বিন্যাস করার পরে যদি প্রথমে এস থাকে, তারপরে যদি পির মধ্যে যায়, তাহলে ইলেকট্রন এস এ গ্রুপ সংখ্যা হবে এস প্লাস পির পাওয়ার যোগ 10, এটা হবে তার গ্রুপ সংখ্যা। ঠিক আছে, গ্রুপ সংখ্যা। আবার কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে যদি প্রথমে ডি থাকে, তারপরে যদি এস হয়, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে এই যে ডি যোগ এস, এটাই হবে তার গ্রুপ সংখ্যা। ঠিক আছে, এটা হবে তার গ্রুপ সংখ্যা। এখন আমরা গ্রুপ সংখ্যা নির্ণয়ের সূত্র আছে এগুলো। যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রনটা এস ব্লকের মধ্যে যায়, তাহলে সেটা হবে তার গ্রুপ সংখ্যা। যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে লাস্টের ইলেকট্রনটা পির মধ্যে যায় এবং পির আগে যদি এস থাকে, তাহলে এস আর পি যোগ করে তার সাথে 10 যোগ করলে গ্রুপ সংখ্যা পাওয়া যায়। আবার কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রন যদি ডি মধ্যে যায়, তাহলে ডি আর তার আগে যদি এস থাকে, তাহলে এস, ডি আর এস যোগ করে যা হবে সেটা হবে তার গ্রুপ সংখ্যা। এখন দেখো আমরা একটু এরকম একটা মৌলের বের করার চেষ্টা করছি। এটা কি মুছে দেবো? এটা মুছে দিলে তো একটা সমস্যা। আমরা যদি একটু হিসাব করার চেষ্টা করি, তাহলে সোডিয়াম দেখো, সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাবে হচ্ছে 1s2 2s2 2p6, তারপর কত 3s1। তাহলে এখানে পর্যায় কত আসবে? পর্যায় আছে 1, পর্যায় কত 3, সরি পর্যায় 3। গ্রুপ কত আসবে? এর সর্বশেষ ইলেকট্রনটা কোন ঘরে গেছে? এস এ। তাহলে এই এস এর পাওয়ারটা হবে তার গ্রুপ। তাহলে এর গ্রুপ হবে কত? গ্রুপ হচ্ছে 1। গ্রুপ আছে কত? 1। আবার যদি আমরা একটু ওই পাশে যাই, ফসফরাস কত? 15। দেখো ফসফরাস ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6, তারপরে কত আসবে? 3s2, তারপরে কত? 3p, কত? 3p3, তাই তো? তাহলে এর পর্যায় কত আসবে? এর পর্যায় আসবে কত? দেখো পর্যায় কত আসবে? পর্যায় হচ্ছে সব থেকে বড় এন এর মান, সবথেকে বড় এন এর মান কত? পর্যায় হচ্ছে 3। গ্রুপ কত আসবে? গ্রুপ আসবে হচ্ছে যদি কোন একটা ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রনটা পির মধ্যে যায় এবং তার আগে যদি এস থাকে, তাহলে এস আর পি যোগ করে তার সাথে 10 যোগ করলেই গ্রুপ সংখ্যা পাওয়া যাবে। গ্রুপ সংখ্যা আছে কত? 2 যোগ 3 যোগ 10, তাহলে কত আসবে? 15। তাহলে এই গ্রুপ সংখ্যা আছে 15। ঠিক আছে। আবার যদি আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি, যদি আমরা ম্যাঙ্গানিসের ইলেকট্রন বিন্যাস বা স্ক্যান্ডিয়ামে ইলেকট্রন বিন্যাস করি, স্ক্যান্ডিয়াম 21 এর ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কত আসবে? এর ইলেকট্রন বিন্যাস করলে আসবে 1s2 2s2 2p6 3s2 3p6। ঠিক আছে, কত আসছে? তাহলে 18 হচ্ছে, তাই তো? 18। তারপরে কত আসবে? 4s2, তাহলে 20 আর 1, তাই তো? 3d1। এখন দেখো সর্বশেষ ইলেকট্রনটা কোন ঘরে গেছে? ডি তে গেছে। ডির আগে কি রয়েছে? এস রয়েছে। তাহলে ওই যে সর্বশেষ ইলেকট্রন যদি ডির মধ্যে যায়, তার আগে যদি এস থাকে, হ্যাঁ, তার আগে যদি এস থাকে, তাহলে এস আর ডি যোগ করলে যেটা হবে, এই সর্বশেষ ইলেকট্রনটা কোন ঘরে গেছে? ডি তে গেছে। ডির আগে যদি এস থাকে, তাহলে কি করতে হবে? এই দুটো যোগ করলেই আমরা পাবো। তবে এখানে গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা কত? সবচেয়ে বড় এন এর মান, এখানে সবচেয়ে বড় এন এর মান কত? 4। পর্যায় হচ্ছে পর্যায় 4। আর এখানে গ্রুপ সংখ্যা কত আসবে? তাহলে সর্বশেষ ইলেকট্রনটা ডি তে গেছে, তার ডি এর আগে যদি এস থাকে, তাহলে এই ডি আর এই এস যোগ করলে যেটা হবে, তাহলে গ্রুপ কত আসবে? গ্রুপ হচ্ছে 3। এই যে 1 আর 2 যোগ করলে 3। তো আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সেই মৌলের পর্যায় এবং গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা শিখেছি। এটা হচ্ছে মূলত একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর দিয়ে তার পর্যায় এবং গ্রুপ সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে এটা। ঠিক আছে, তো তোমরা সবাই এটা নোট করে ফেলো।